আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। আগ্রাসন নৃশংসতার বিরুদ্ধে এক হয়ে যুদ্ধকে না বলতে প্রধানমন্ত্রীর তাগিদ। ব্যাংককের সম্মেলনে বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। চলমান তাপপ্রবাহে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি। গরমে রড সিমেন্ট শিল্পের উৎপাদন ব্যাহত আর ঝরে যাচ্ছে আম লিচুর গুটি। আসন্ন উপজেলা নির্বাচনের সহিংসতা রোধে তৎপর থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে সিইসির নির্দেশ। যে কোনো মূল্যে ভোট সুষ্ঠু করতে ঘোষণা। বাংলাদেশে আরও 14 পণ্যের জিআই স্বীকৃতি অর্জন। 1000 বছরের ঐতিহ্য ইচ্ছে করলে নকল করা যাবে না মন্তব্য। এবং নানান রঙের পাখির ডাকে প্রাণবন্ত প্রকৃতি। আবাসস্থল ধ্বংস হওয়ায় বিলুপ্তির পথে দেশের অনেক প্রজাতি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে এক হয়ে যুদ্ধকে না বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের সরকার প্রধান বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নিউ এজেন্ডা ফর পিসকে সমর্থন করে। ভাষণে বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর রিপোর্ট। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিন জাতিসংঘ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বজুড়ে যে যুদ্ধ পরিস্থিতি, সে প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। নিজের অভিজ্ঞতায় যুদ্ধ ও শরণার্থী জীবন নিয়ে আবেগঘন বক্তৃতায় প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধ করে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। The preconditions for sustainable development is lasting peace and security. We must settle regional disputes and tension through dialogue. Our mutual respect for national sovereignty and territorial integrity must remain paramount. We must speak out against all forms of aggression and atrocities and say no to war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferers. I call upon the world leaders to stop the war. মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পাশাপাশি মিয়ানমারে চলমান অস্থিরতা নিরসনে বিশ্ব নেতাদের পদক্ষেপ নিতে বলেন শেখ হাসিনা। In the backdrop of ongoing armed conflicts in Myanmar, the Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. পরে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের এক্সিকিউটিভ সেক্রেটারি আরমিদা সালসিয়ান আলী জাবানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শন করেন বাংলাদেশ স্টল। নীলাদ্রি শেখর, চ্যানেল আই। আগামী 3 দিন আবারও সারা দেশে তাপপ্রবাহে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী 72 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকবে। এর আগে এই মাসে 3 দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় 19 এপ্রিল। তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তীব্র তাপপ্রবাহের কারণে রড ও সিমেন্ট শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে। স্টিল রিরোলিং মিলের শ্রমিকরা বলছেন এমনিতেই তাদের প্রচণ্ড গরম পরিবেশে কাজ করতে হয়, এর মাঝে তীব্র দাবদাহে পরিস্থিতি অসহনীয় হয়ে পড়েছে। এই অবস্থায় শ্রমিকদের জন্য ঠান্ডা পানি ও খাবার স্যালাইন সরবরাহ করছেন উদ্যোক্তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি রুমন রেজার তথ্য ও ভিডিওচিত্র মাসুর শাকিলের রিপোর্ট। ভারী শিল্প কারখানার মধ্যে তীব্র তাপ উৎপাদন করে এমন কারখানা হলো স্টিল রিরোলিং মিল ও সিমেন্ট কারখানা। দেশে অবকাঠামো নির্মাণ বাড়ায় গত কয়েক বছরে রিরোলিং মিল বেড়ে এখন ৩০০-রও বেশি। তীব্র তাপপ্রবাহের মধ্যে এসব কারখানার শ্রমিকরা প্রচণ্ড কষ্টে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এখন বর্তমানে দেখেন বাইরের যে অবস্থা, বাইরের যে তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে শুধুমাত্র পেটের কারণে কিংবা বাড়িতে ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, তাদেরকে একটু সুখে রাখার জন্য, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা এই রোদের মধ্যে, আগুনের মধ্যে কষ্ট করতেছি। গরমের মধ্যে কাজ করতে অনেক কষ্ট, পেটের দায় আর কি করবো, কাজ করতে হয়। করার কিছু নাই, ফ্যামিলি বাঁচাইতে হবে, পেট বাঁচাইতে হবে, এই জন্য আমরা এখানে কাজ করতেছি টাকার কারণে। যে কাজ করি রিকারিং এর প্রচন্ড গরম আমরে। শ্রমিকরা যাতে অসুস্থ না হয়ে পড়ে সেজন্য নানান ব্যবস্থা গ্রহণ করেছে উদ্যোক্তারা। গরমের মধ্যে সুবিধা দেই, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর আমরা রেস্ট দেই এবং তাদেরকে লেবু দিয়ে ওরসেলেন এবং শরবত 3-4 বার খাওয়ানো হয়। উদ্যোক্তারা বলছেন গরমে সব শ্রমিক কাজ করতে না পারায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। মাসুর শাকিল, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। চলতি মৌসুমে মেহেরপুরে আমের গুটি পর্যাপ্ত না এলেও লিচুর গুটি এসেছিল আশানুরূপ। তবে বর্তমানে প্রচণ্ড তাপদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। চাষি ও বাগান মালিকরা লিচুর গুটি টিকিয়ে রাখতে বিভিন্নভাবে চেষ্টা করলেও ঠেকাতে পারছে না। ফলে এই মৌসুমে আম লিচুতে লোকসানের আশঙ্কা করছে চাষি। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। কৃষি বিভাগের হিসাবে মেহেরপুর জেলায় প্রায় ৩,০০০ হেক্টর জমিতে আম লিচুর বাগান আছে। চলতি মৌসুমে মেহেরপুরে আমের গুটি পর্যাপ্ত না এলেও লিচুর গুটি এসেছিল আশানুরূপ। তবে বর্তমানে প্রচণ্ড তাপদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। আম ও লিচুর জন্য ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয়। এখন মেহেরপুর এলাকায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে ওঠানামা করছে। তাই স্বাভাবিকভাবে গুটি ঝরে যাচ্ছে এবং কিছু গুটি ফেটেও যাচ্ছে। এখানে আম এবারটা মোকল কম এসেছিল, তারপরে যা এসেছিল মেঘাটা পানি হইলে খরান অতিরিক্ত তাপের জন্য সব কেটে গেল। নিচু আম একই অবস্থা। নিচুর বেটে চরম ময়লা এলো, বুঝলেন, আমের ময়লা তো আসেনি, কিন্তু এই প্রচন্ড খরার কারণে সব ঝরে গেল। চাষিরা জানান গতবারের তুলনায় এবার আমের গুটি এসছে 50 ভাগ, তবে লিচুর গুটি এসছে ভালো, কিন্তু প্রচন্ড রোদে গুটি ঝরে যাচ্ছে। আমাদের মেহেরপুর জেলার 10% আম আছে, আম তাপমাত্রা কেটে গেছে। আর লিচু আপনার এখানে দেখতেই পাচ্ছেন, লিচু এখানটায় 100%-এর ভিতরে লিচু আপনার 50% কেটে গেছে। তাপমাত্রা দেখে লিচু পড়ে যাইছি, সেচ দিয়ে ঠাকানো যাইছে না। আম লিচুর গুটি ঝরা সহ রোগবালাই প্রতিরোধে মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে রিং আকারে গাছে গোড়ায় আমরা সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং সময় হলে ফুড পাম্প দিয়ে গাছে পানি স্প্রে করার কথা বলতেছি। বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করেও গুটি ঝরা রোধ করতে না পারায় চাষিরা আরও কার্যকর সহযোগিতা চাইছেন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। আসন্ন উপজেলা ভোটে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেদিকে সতর্ক থাকতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোট সুষ্ঠু করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এই নির্বাচনে ব্যর্থ হলে 7 জানুয়ারি সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে। সিসি আরও বলেন, নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। যে কোনো মূল্য নির্বাচন সুষ্ঠু করতে হবে বলে মন্তব্য করেন তিনি। সভায় স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা, পুলিশ প্রধান এবং সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার রয়েছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া 3 বিচারপতি শপথ নিয়েছেন। তারা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ বাক্য পাঠ করেন। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সে সময় ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 3 বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। বর্তমানে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি রয়েছেন। নতুন 3 বিচারপতি নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো 8। রং বেরঙের পাখির উপস্থিতি তাদের সুরেলা ডাক প্রকৃতিকে প্রাণবন্ত করে তোলে। এসব পাখির নামকরণেও আছে নান্দনিকতার ছোঁয়া। বাংলাদেশে বেশ কিছু পাখি রয়েছে যেগুলো নামকরণ করা হয়েছে বাংলার নামে। বাংলার নামে পাখি নিয়ে দেখুন শিহাব খালেদের ডেস্ক রিপোর্ট। পাখি প্রকৃতির অলংকার। বৈচিত্র্যময় রঙের পাখি যেমন বাংলার প্রকৃতিকে রঙিন করে তুলেছে, তেমনি এসব পাখির সুরেলা ডাকে প্রকৃতিতে এক মোহনীয় আবহ সৃষ্টি করে। দেশ বা অঞ্চল ভেদে প্রতিটি পাখির রয়েছে ভিন্ন ভিন্ন নাম। পাখির নামের ক্ষেত্রে এমন বেশ কিছু পাখি রয়েছে যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলার নামে। এসব পাখির মধ্যে আছে বাংলা বুলবুলি, বাংলা নীলকান্ত, পাতি মাছরাঙা, বাংলা শকুন, বাংলা ঘাস পাখি, বাংলা কুবো, বাংলা টিকি পাঞ্চিল, বাংলা কাঠঠোকরা, বাংলা রাঙাচাগা, বাংলা বাবুই, লাল টুপি ছাতারে, বাংলা ডাহর, দাগি নাটাবটের সহ বেশ কিছু পাখি। এসব পাখির বেশিরভাগই আমাদের প্রকৃতিতে সচরাচর দেখা যায়। কিছু প্রজাতি বেশ দুর্লভ। স্বতন্ত্র বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এসব পাখির বৈজ্ঞানিক নামকরণে বাংলার নাম যুক্ত করা হয়েছে। অন্যান্য পাখির মতো এই পাখিগুলো বিভিন্নভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। তবে প্রতিবেশ ব্যবস্থায় নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সত্ত্বেও বাংলার এই পাখিগুলো বর্তমানে বিপন্ন। উপযুক্ত আবাসস্থল ও খাদ্যের অভাব, দূষণ, জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে আছে এসব পাখি। তাই বাংলার নামে এসব পাখির জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি পাখির জন্য হুমকি হয় এমন কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন। শিহাব খালেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাংলার নামে পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। আবারও আমন্ত্রণ। বিকেল 4টায় লালদিঘি মাঠে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আয়োজন জব্বরের বলি খেলা। সেখানে রয়েছেন চৌধুরী ফরিদ। আমরা সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। ফরিদ, খেলার সর্বশেষ পরিস্থিতি আপনি আমাদেরকে জানাবেন এবং আবহাওয়ার অবস্থা কেমন সেটাও জানাবেন। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঐতিহ্যবাহী বলি খেলার 115তম আসর। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তবে এখনও গরম আছে। আমরা আয়োজক কমিটির সভাপতিকে বলবো এই যে কিভাবে আপনারা এই গরমের মধ্যে কাজ শুরু করবেন। ধন্যবাদ আমাদের ফরিদ ভাইকে, আমাদের সকলের পরিচিত চ্যানেল আইকে আমরা বলবো এবার যে আমাদের 115 বছরের খেলা যে প্রখর রোদের মধ্যে হচ্ছে, আমরা প্রতিবদ্ধ বিকেল 3টে থেকে শুরু করি, কিন্তু এবার আমরা 4টা সাড়ে 4টার মধ্যে শুরু করব, যেহেতু অত্যাধিক গরম। সেজন্য যাতে গরমে কেউ যাতে আক্রান্ত না হয়, বলিরা যাতে ক্লান্ত হয়ে না যায়, সেজন্য আমরা 4টা সাড়ে 4টার মধ্যে আমাদের খেলাগুলো আমরা শুরু করি। এই যে কতজন বলে অংশ নিয়েছে? এর মধ্যে 100 জন বলে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। আমরা সময় সাপেক্ষে তাদেরকে পুরোপুরি তারা যাতে মাঠে খেলতে পারে সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি। এটা আপনারা শুনতে পেলেন, এখানে প্রায় 100 জনের বেশি বলি অংশ নিয়েছে, তারা রেজিস্ট্রেশন করেছে। আমরা যে এই হলো চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান থেকে বলি খেলার সর্বশেষ পরিস্থিতি। ফরিদ, ধন্যবাদ আপনাকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন উপজেলা পরিষদেও আরও একটি ডামি নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগ। চলমান দাবদাহে রাজধানীর নয়াপল্টনে নগরীর নিম্ন আয়ের মানুষদের মাঝে নিরাপদ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম উদ্বোধন করে রিজভী বলেন, বিরোধী দল শূন্য নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরাও টিকতে পারছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করে রিজভী বলেন, সরকার বাংলাদেশের মানুষকে বাঁচতে দিতে চায় না। চারিদিকে নদী বেষ্টিত এই ঢাকার নদীগুলি কিন্তু এখন ভরাট হয়ে যাচ্ছে। এটা একমাত্র লুটেরা গণবিরোধী সরকার থাকলেই তাই হয়। শেখ হাসিনার আরেকটা
দামি নির্বাচন করতে চাচ্ছেন, উপজেলা নির্বাচন। আরে বাপরে বাপ, কি নির্বাচনের আপনার ফুর্তি তাদের। আওয়ামী লীগেরও অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগের এমপির শালা, আওয়ামী লীগের এমপির ছোট ভাই, আওয়ামী লীগের এমপির স্ত্রী, এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট। তীব্র তাপপ্রবাহের মধ্যেও পুলিশ সদস্যরা বসে নেই মন্তব্য করে ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, দায়িত্ব পালন থেকে তারা 1 মিনিটের জন্য সরে আসেননি। রাজধানীর রাজারবাগে পুলিশের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশের কার্যক্রম শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের যে কোনো দুর্যোগে সবার আগে এগিয়ে এসেছেন পুলিশ সদস্যরা। কোন অবস্থাতেই ট্রাফিক পুলিশ এই গরমের জন্য কেন, আরো যদি কোনো দুর্যোগ দুর্বিপাক আসে, পুলিশ বসে থাকতে পারে না। পুলিশ সবার আগে, সবার দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে রয়েছে। বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেছেন, ব্রাজিলে গরু ও জ্বালানি খাতে বাংলাদেশের বিশাল সম্ভাবনা আছে। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের আয়োজনে ডিক্যাব টকে ফেরেস বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বিকল্প হিসেবে ব্রাজিলের ইথানল ব্যবহার করলে খরচ কম হবে। বিশ্বে বিভিন্ন সংকটের মাঝে বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে মন্তব্য করে ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুনে ব্রাজিল সফর করার কথা রয়েছে। সে সময় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে চুক্তিগুলো সম্ভব হয়নি তার সই হবার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী জুনে ব্রাজিল সফরে গেলে অমীমাংসিত বিষয়গুলো চুক্তি হতে পারে। এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে। এটি শুধু বাংলাদেশেরই সমস্যা নয়, এটি একটি আঞ্চলিক সমস্যা। বাংলাদেশে গরুর মাংস এবং জ্বালানি খাত, বিশেষ করে ইথানলের সুযোগ রয়েছে, যা ব্রাজিল খুব সস্তায় দিতে পারবে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস BUHS এর প্রথম সমাবর্তন হয়েছে। রাজধানীর দারুস সালাম রোডের নিজস্ব ক্যাম্পাসে এই আয়োজনে 600-এরও বেশি শিক্ষার্থীকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 7 শিক্ষার্থীকে সম্মানসূচক চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। সে সময় স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার সামন্তলাল শীল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ্র, লন্ডনে গ্লোবাল হেলথ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক অ্যান্থনি কস্টেলো, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও BUHS এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক AK আজাদ খান এবং উপাচার্য অধ্যাপক ডাক্তার ফরিদুল আলম অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, BHS জ্ঞান ও প্রযুক্তি গবেষণা সমৃদ্ধ শিক্ষার প্রসারের মাধ্যমে দেশের স্বাস্থ্য সেবায় সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। নিজেদের দক্ষতা, গুণী এবং যোগ্যতা বলে কর্মজীবনে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করতে হবে। তোমরা স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কর্মমুখী প্রোগ্রামে অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন করেছ। সেই হিসাবে তোমাদের কর্মক্ষেত্র তুলনামূলকভাবে সম্প্রসারিত এবং অবারিত। তবে তোমরা শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে, তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে। মনে রাখবে, এই ডিগ্রি অর্জনের মাধ্যমে এক বন্ধুর অমিস্ত্রির পথে তোমাদের নতুন যাত্রা শুরু হলো। টাঙ্গাইল শাড়ি, রংপুরের হাড়িভাঙা আম, গোপালগঞ্জের রসগোল্লা, মুক্তাগাছার মন্ডা সহ নতুন 14টি পণ্যের ভৌগোলিক নির্দেশক বা GI সনদ পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ মোট 31টি পণ্যের GI সনদ পেল। আরও 500 পণ্য GI সনদের আবেদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী বলেন, এই পণ্যগুলো 1000 বছরের ঐতিহ্য, ইচ্ছে করলেই নকল করা যাবে না। তাফিমুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি ভারতের ভৌগোলিক নির্দেশক GI পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার পর এ নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়। নড়েচড়ে বসে শিল্প মন্ত্রণালয়। 2016 সালে জামদানি শাড়ি দিয়ে শুরু হওয়া বাংলাদেশের GI পণ্যের সংখ্যা এখন 31টি। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, রংপুরের হাড়িভাঙা আম, যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান, গোপালগঞ্জের রসগোল্লা, মুক্তাগাছার মান্ডা, টাঙ্গাইলের শাড়ি ও জামালপুরের নকশিকাঁথা সহ নতুন করে 14টি পণ্যের GI সনদ পেয়েছে বাংলাদেশ। আবেদনের অপেক্ষায় রয়েছে আরও 500টি।
500টি তালিকা আমরা করেছি। আমরা হয়তো আজকের এই 14টি পণ্যের সনদ দেওয়ার মাধ্যমে 31টি পণ্যের সনদ প্রদান সম্পন্ন হবে, কিন্তু প্রতিটি জেলায় যদি ন্যূনতম একটি করেও আমরা পণ্যের জিআই সনদ দিতে পারি তাহলেও কিন্তু সেটির সংখ্যা 64টি হয়। টাঙ্গাইল শাড়ি নিয়ে অন্য দেশের আগ্রহ থাকতে পারে, কিন্তু এটি বাংলাদেশের নিজস্ব পণ্য বলে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যগত পণ্যগুলো রক্ষা করার পাশাপাশি বাজারজাত করার সঠিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে। টাঙ্গাইলে আমরা হয় এটা আমরা হচ্ছে আজকে সনদ দিলাম, তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভে হয়তো তারা দাবি করেছে, অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ ইট। স্বাভাবিকভাবে করতেই পারে একজন, এবং সেটাকে আমরা নিশ্চয়ই আমাদের দাবি সঠিক, এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ির যে ইয়েটা আমাদেরই থাকবে বাংলাদেশে। শিল্পমন্ত্রী বলেন, প্রচারের মাধ্যমে এসব পণ্য বিশ্বে ছড়িয়ে দিতে হবে। এজন্য জেলা প্রশাসক, সংশ্লিষ্ট বিভাগ ও বিদেশি রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান তিনি। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা কৃষি সংবাদ। জলবায়ুর ক্ষতিকারক প্রভাব মোকাবেলা করে কুড়িগ্রামের চরাঞ্চলের চিত্র বদলে দিচ্ছেন কৃষক। কৃষি যান্ত্রিকীকরণ ও উন্নত বীজ সহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে একদিকে যেমন সচ্ছল হচ্ছেন কৃষক, আরও একদিকে চরাঞ্চলের বালুময় জমি ভরে উঠছে সবুজ ফসলে। প্রকৃতি সংবাদ। বাঁশফুল থেকে সংগ্রহ করা হচ্ছে চাল, আর এই চালই তৈরি হচ্ছে ভাত, পোলাও, পায়েস, খিচুড়ি, রুটিন সহ মজাদার খাবার। এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনাজপুরে। বাঁশের বীজ হুবহু ধানের মতো হওয়ায় এই চাল খাওয়ার উপযোগী, পুষ্টি সমৃদ্ধ এবং এতে ঔষধি গুণাগুণ রয়েছে। তবে নির্বিচারে চাল সংগ্রহ করা হলে এই প্রজাতির বাঁশ বিলুপ্ত হবার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। খেলার খবর।